ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, জানার আছে। দীর্ঘ ৪৫ বছর প্র্যাকটিস জীবনে আমরা আজ অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যা বুঝেছি হোয়াট দ্য হিন্ডারেন্স অফ এ ফিজিশিয়ান। চিকিৎসার পথে অনেক অন্তরায় আছে, অসুবিধা আছে, নানান রকম। এর উপর একটা টপিক আছে, অবস্ট্যাকেলস টু কিওর, আরোগ্যের পথে অন্তরায়। তুমি যে ওষুধ দিচ্ছ, তোমার কম্পাউন্ডার সেই ওষুধ দিল তো রোগীকে। তুমি দোকানে যে ওষুধ অর্ডার দিয়েছিলে, সেই দোকানদার সেই ওষুধটা দিল তো না সিনার জায়গায় চায়না ঢেলে দিল। তুমি যে ডাইরেকশন দিচ্ছ রোগীকে, রোগী ঠিক সেইভাবে খাচ্ছে তো? তুমি হয়তো 10 বার ঝাঁকি দিয়ে 50 মিলিসিমাল 1 কাপ জলে 1 ছিপি দিয়ে বা 1 দাগ দিয়ে 2 চামচ খেতে বলছো, রোগী কি তাই ফলো করছে? কি রোগীর অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে দিনের পর দিন। অনেক দিন পরে এক রোগিনী আমাকে বললো, ডাক্তারবাবু আমার একটা ভুল হচ্ছে। কি ব্যাপার? না, আমি কিন্তু পুরো কাপটাই খাই, ভাবি পয়সা দিয়ে কিনে আবার ফেলবো, তাহলে তার অ্যাগ্রাভেশন হচ্ছে। আমাদের অনেক অভিজ্ঞতা দেখেছি। তাহলে আরোগ্যের পথে অনেক অন্তরায়। ওষুধ ঠিক আছে কিনা, দোকান থেকে ঠিক দিচ্ছে কিনা, তোমার কম্পাউন্ডার ঠিক মতো সার্ভ করছে কিনা, রোগী ঠিক মতো খাচ্ছে কিনা। নোংরা হাত দিয়ে কোদাল দিয়ে মাটি কাটতে কাটতে ছিপি খুলে ওষুধ এক ঢোক খেতে হবে, খেয়ে নিল, ওর ভিতরে কাদামাটি ঢুকে গেল। হাইজিন মেনটেন হচ্ছে কি? ওষুধটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাচ্ছে কি? অনেক কিছুর উপরে নির্ভর করে। তুমি 10 বার ঝাঁকি দিতে বারণ করেছো। আমি দেখেছি অনেক লোক সামনে যখন বললাম এখন 1 চিপি খান, ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে ঘচাং ঘচাং করে কর্তাল বাজাতে আরম্ভ করলো 20 বার। আপনি 20 বার কর্তাল বাজাচ্ছেন কেন? না, ওষুধ মিশিয়ে খেতে হবে তো। তাহলে প্রত্যেকবার যদি না দেখতাম, তাহলে ওইভাবে 50 বার ঝাঁকি মেরে মেরে খেত, প্রত্যেকবারেই নতুন পোটেন্সি খেত আর কি। এবং ওই তখন নতুন পোটেন্সি হয়ে গেল। আমার 100 ml জলের মধ্যে যখন 1 ড্রপ ওষুধ দিয়ে ওষুধটা বানানো ছিল, প্রত্যেকবারই কিন্তু সেটা পরের পুরোটাই ওষুধের পাওয়ার হয়ে গেল, অ্যাকর্ডিং টু দি ল অফ পোটেন্টাইজেশন ইন থিওরি। এরকম অনেক প্রবলেম আমরা দেখেছি। তো এটা বলতে চাইলাম এই কারণে, রোগীরা যা বলে সেইটা যদি হুবহু দেখে এবং লিখে চিকিৎসা করো, তাহলে তোমাকে ঠকতে হবে, রোগীও সারবে না আর আরোগ্যও আসবে না। তাহলে রোগী কি সারাতে চায় না? হ্যাঁ, রোগী তো সারানোর জন্য এসছে, কিন্তু উনি বোঝেন না ব্যাপারটা কী। চিরাচরিতভাবে ওনার মাথার মধ্যে যেটা ঢুকে আছে, মা মাসিরা যেটা বলছে, লোকে যেটা বলছে, পাড়ার লোকে যেটা বলছে, সেটাই মাথার মধ্যে ঢুকে আছে। বহু মেয়ের আমি আমার অভিজ্ঞতা দেখেছি, তাদের মনের মধ্যে একটা ধারণা মেনস্ট্রুয়েশন কম হচ্ছে বলে সব রোগ হচ্ছে। আর আমার এত গণ্ডগোল হবে না কেন ডাক্তারবাবু, আমার রোগের আসল কারণ তো ওইটাই। মা মাসির কাছ থেকে শুনে এসছে। তাকে অ্যানাটমি ফিজিওলজি যখন বুঝিয়ে দিই, যখন ওটা কোনো রোগ নয়। আপনার বাড়িতে কোনো অতিথি গেলে বিছানা যতটা পাতবেন ততটা তুলতে হবে, যতগুলো বেডশিট দেবেন, বালিশ দেবেন, তোষক দেবেন, সেই রকম জ্বরের মধ্যে যতটা জমে একটা বাচ্চাকে প্রতিপালন করার জন্যে, সেইটা ভেঙে বেরিয়ে যায়, তার নাম মেনস্ট্রুয়েশন। ওটা বাড়া কমার সাথে আপনার অন্য রোগের মাথা ব্যথার কোনো সম্পর্কই নেই। যুবক ছেলেদের যে প্রকৃতির নিয়ম অনুযায়ী যে স্পার্মটা তৈরি হয়, যে সেমিনাল ভেসিকেলে জমে যে ফ্লুইডটা বেরোয়, সেই ফ্লুইডের মধ্যে থাকে প্রোস্টেটিক জুস বেশি থাকে। এখন একটা বয়সে প্রচুর পরিমাণে সিক্রিশন হয়। তা ঘটির মধ্যে যদি ঘটি ভরে যায়, ভান্ডার ভরে যায়, তাহলে ঘটি ছাপিয়ে বা কলসি ছাপিয়ে জল পড়ে যায়। ছেলেদের তাই হয়, যখন প্রচুর পরিমাণে প্রোডাকশান হয়ে যায়, অনেক সময় ইনভলান্টারি রিফ্লেক্সের মধ্যে দিয়ে রাত্রে বেলা কিছু ডিসচার্জ বেরিয়ে যায়। বাজারে ফুটপাতের বইটই পড়ে এখানে ওখানে এর কথা শুনে ওর কথা শুনে তার মাথায় ধারণা হয়েছে, সর্বনাশ হয়ে যাচ্ছে তার। আর আমার কেন হবে না সর্বনাশ ডাক্তারবাবু? কেন? আমার তো আসল মাথার ঘিলু গলে গলে বেরিয়ে যাচ্ছে না। MA পাস করছে, MA পড়ছে ছেলে, তার মাথায় ধারণা সেমিনাল ডিসচার্জ মানে মাথার ঘিলু গলে গলে বেরিয়ে যাচ্ছে। তো এরকম অনেক ধারণা আছে, মানুষদেরকে বোঝাতে হবে, তাদেরকে শেখাতে হবে, জানাতে হবে। আর জানতে গেলে তো নিজেকেই জানতে হবে, অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি সার্জারি গাইনি। তা আমাদের ছেলেমেয়েরা তো বেশিরভাগ নিজেরাই জানে না, কলেজে পড়ায় না, অনেক দেশে তো কিছুই পড়ায় না। আমাদের দেশে তো মাস্টারের নামে যারা ঢুকছে সেগুলো পার্টির যারা ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, তারা নিজেরাই প্র্যাকটিস করে না, 7-8টা করে ওষুধ দিয়ে বেড়াচ্ছে। 5 মিনিট 10 মিনিট ক্লাসে গিয়ে মাসের শেষে লাখ টাকার চেকটা তুলে নিচ্ছে। কে শেখাবে হোমিওপ্যাথি? কোত্থেকে জানবে ছেলেরা হোমিওপ্যাথি? টেক্সট বই পড়া উঠেই গেছে।
শুধু বাজারে নোট কিনতে চাই যে কোথায় নোটগুলো 4 লাইন বলে পাস করে বেরিয়ে যাব। এইটা হচ্ছে ব্যাপার। তো রোগীদের জানাতে হবে, বোঝাতে হবে, শেখাতে হবে। তা করতে গেলে নিজেকে জানতে হবে। আমাদের অনেক রোগীরা, প্রচুর রোগী এসে কমপ্লেন করে। কি কমপ্লেন? হোয়াটস দ্য রং? গ্যাস, অম্বল, এই দুটি শব্দ যারা নতুন প্র্যাকটিস করছো তারা রোগীদের কাছ থেকে খুবই শুনতে পাবে। গ্যাস অম্বলেই শেষ হয়ে গেলাম ডাক্তারবাবু। আমাকে হাই স্কুলের অঙ্কের মাস্টার মশাই, হাই স্কুলের একজন মশাই গ্যাসের ওষুধ চাইলো। ডাক্তারবাবু গ্যাসের ওষুধ দিন। ওই গ্যাসেই তো আমি শেষ হয়ে যাচ্ছি। আজ থেকে 20-25 বছর আগের গল্প। তাই যেমন সবাই করে সেই ভুলও করলাম। গ্যাস, পেটে ভুটভাট শব্দ দিয়ে গ্যাস কীরকম? গ্যাস আপওয়ার্ড, কার্বোভেজ, ডাউনার্স, নিচের দিকে লাইকোপোডিয়াম, হোল অ্যাবডোমেন, চাইনা, এইসব ছোটোবেলার থেকে মুখস্থ করে তারপর ওষুধ দেওয়া হচ্ছে। আর ব্যস্ত বিরাট, সাইকেলে এই একটা পা নিচে দিয়ে আরেকটা পা সাইকেলে রেখে ওষুধ নিতে পারলে বাঁচে। রাস্তার পাশে চেম্বার ছিল এরকম। দিন মোটামুটি আছি ভালো, দিন রিপিট। 4 মাস পরে ওই অঙ্কের মাস্টারমশাই বলছেন আমি আছি ভালো গ্যাস অম্বল, কিন্তু ওই আসল সমস্যাটা যাচ্ছে না। আসল সমস্যাটা কী হয়েছে? মাথা ফেটে যায়। আপনাকে তো ওটাই বলছি। ওই মাথা ব্যথা তো একবারও বলেনি। ওই গ্যাস তো আপনাকে প্রত্যেকবার বলছি না গ্যাস। আমি গ্যাসের থেকে মাথা ব্যথা হচ্ছে আপনি ভাবলেন কী করে? গ্যাসের থেকেই তো মাথা ব্যথা, আবার কিসের থেকে হবে? প্রেশার দেখা গেল উপরে 250, নিচে 150। প্রেশার বেড়ে তার হেডেক হচ্ছিল, অক্সিপিটাল হেডেক। আর কদিন পরে যখন তখন স্ট্রোকে মারা যেত। সে বলছে কি? গ্যাস। তো রোগীদের এরকম ভুল ধারণা আছে। প্রেশার কাকে দিয়ে দেখাচ্ছে, কি করছে? বলছে আমার প্রেশার লো, সবসময় লো চলছে ডাক্তারবাবু। কিংবা আজকাল যে সবাই আমেরিকান টেকনোলজি বেরিয়েছে, ব্যবসার বড় মাস্টার জায়গা আমেরিকা, নানান রকম ব্যবসা করে চলেছে। ওখান থেকে সব বিভিন্ন রকম ফর্মুলা বানায়, যে এই যে মেশিন একটা লাগিয়ে দেয়, ঘর করে শব্দ হয়। প্রেশার দেখতে গেলে 3টে জিনিস লাগে। একটা যখন রক্তটা বন্ধ করা হয় আর্টারিতে, যে হার্ট থেকে রক্ত আসছে, রক্তটা বন্ধ করলাম। বন্ধ করার পরে প্রথম যখন ছাড়বো রক্তটাকে, জল বাঁধ দেওয়ার মতন জলটাকে যখন ছাড়ছি, যে ফার্স্ট জলটা বেরোলো সাউন্ড, সেটা সিস্টোলিক প্রেশার। মানে কত জোরে হার্ট পাম্প করে রক্ত ছেড়েছিল ওখানে ধরা পড়ছে ফোর্সটা। তারপর যখন মিশে যাবে, নদীতে যখন হু হু করে জল ঢুকছে, সমুদ্রের জল কলকল করে শব্দ করতে করতে জোয়ার। যখন একটা সময় জল কানায় কানায় ভরে যায়, আর জলের শব্দ পাওয়া যায় না, আর জল আসছে না খুব একটা, জোয়ারের সময় শেষ, দ্যাট ইজ ডায়াস্টোলিক প্রেশার। রক্ত ছাড়া হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। তো সেই মেশিনে এগুলো সাউন্ডটা শুনছি আমরা, সাউন্ড নেই, ডায়াস্টোলিক। মানে জলের কলকল শব্দ আর নেই, জল একদম স্থিতিশীল হয়ে গেছে, দ্যাট ইজ ডায়াস্টোলিক। আর জল হু করে ঢুকছিল নদীতে, তখন সিস্টোলিক। তাহলে আমি কান দিয়ে শুনছি, কতটা উঠছে মিটার চোখ দিয়ে দেখছি, আর হাত দিয়ে আস্তে আস্তে করে জলটাকে কন্ট্রোল করছি, ব্লাডটাকে ছাড়ছে। এই 3টে কাজ ওই মেশিনে কী করছে ওই দেখে বহু লোক মারাও গেছে। তার প্রেশারে ওষুধ ছিল, প্রেশার রোজ ওষুধ খাওয়ার কথা ছিল, ওই মেশিনে রোজ দেখছে লো। আর ওসব মেশিনে 3 বার দেখলে 3 রকম পাওয়া যাবে, 5 বার দেখলে 15 মিনিট পর 5 রকমই পাবেন। লো দেখে দেখে মধ্যম গ্রামের ভদ্রলোক মারাই গেল। আমার একটি ছাত্রী হোমিওপ্যাথি, এই সুযোগ পেয়ে গেলাম, তুমি ব্যস্ত নেই তো? আর 1 মিনিট। ছাত্রী ডিএমএস, মধ্যম গ্রামে থাকে, প্র্যাকটিস করতো। তো রোগীর পত্র এসে আলোচনা করে ওষুধ নিয়ে যেত, স্যার এইটা এই দিয়েছে, এইটা এরপর কী দিলে ভালো হবে, অমুক দিলে। তার নিজের মলদার দিয়ে রক্ত পড়ে, আর আমার অর্শের জন্য এইটা খাচ্ছি, ওইটা খাচ্ছি, এই আছে সালফার খেয়েছি, এরপরে কি হাওয়া চোটে খাও, খাও, 2-1টা সিমটম বলে। প্রচুর পরিমাণে রক্ত বেরোয়, তার রেকটাল পলিপ হয়েছে, কোনোদিন বলেনি বা আমাকে দিয়ে সেইভাবে চিকিৎসা করায়নি। পরে ধরা পড়লো তার ক্যান্সার কোলন, অথচ সে নিজে ডাক্তার ছিল, কোনোদিন গুরুত্ব দেয়নি, আমাকে দিয়েও সেইভাবে কেস টিকা করায়নি, নিজে ওষুধ খায়, ওষুধ সম্বন্ধে একটু আলোচনা করে, সাজেশান দিই, মেয়েটি মারাই গেল। তো জানতে হবে। তো গ্যাস অম্বল যখন বলছে, তার আমি আমার জুনিয়রদের শিখিয়ে দিয়েছি যে রোগীকে বোঝাতে হবে যে আপনি গ্যাস বা অম্বল বলতে কি বলতে চাইছেন, এই শব্দগুলো যে বলছেন কেন বলছেন, আপনি কি বোঝেন। দেখা যাচ্ছে তখনই ধরা পড়ে যে আমার এই পেটের গণ্ডগোল, এই পেটে ভার বা মাথা ব্যথা বা নাক ব্যথা বা কানে ব্যথা, আমি এই জন্যেই গ্যাস অম্বল বলছি।
অম্বল মানে টক, অ্যাসিডিটি। যখন একটা লোক বলবে অম্বল, তার মানে বুঝতে হবে মুখ টক হচ্ছে, কিন্তু আদৌ তার মুখ টক হচ্ছে না, তার মাথায় অম্বল মানে কি ঢুকে আছে সেটা। গ্যাস মানে পেটের ভিতরে এক্সেসিভ ফরমেশন অফ ফ্ল্যাটুলেন্স, হেউ করে ঢেকুর তুলবে বা নিচের দিক দিয়ে গ্যাস পাস করবে, গ্যাস মানে তাই বোঝাবে। কিন্তু সে গ্যাস কি মানে করছে আমরা জানি না। এই ভদ্রমহিলা একজনকে দেখছি, ওনারও পেটের গণ্ডগোল, উনি বললেন যে আমার ওই একই কথা, গ্যাস, আমি শেষ হয়ে যাচ্ছি। আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আপনি গ্যাস বলতে কী বোঝাচ্ছেন, তখনই বোঝা গেল যে পেটটা ভার হয়ে থাকে, সকালের দিকে রাত্রির দিকে খিদে হচ্ছে না, সকালে 2টো বিস্কুট খাওয়ার পর থেকে পেটের নানান রকম অসুবিধা হচ্ছে। এখন এই ধরনের অনেক অসুবিধা, কিন্তু অনেকে এটাও জানে না যে এটা গলব্লাডার ডিস্টারবেন্সের জন্যই বেশিরভাগ ডিসপেপসিয়া হয়। একে বলা হয় গলব্লাডার ডিসপেপসিয়া, সামথিং রং ইন দ্য গলব্লাডার। সিটি স্ক্যান করেছে, ধরা পড়েনি। অনেক সময় সিটি স্ক্যানে ধরা পড়ে না, ইউএসজিতে ধরা পড়ে ডিস্টারবেন্স। অনেক সময় ইউএসজিতে ধরা পড়ে না, সিটি স্ক্যানে ধরা পড়ে ডিস্টারবেন্সেস। অনেক সময় দুটোর কোনো একটা ধরা পড়ে না, ক্লিনিক্যাল আইয়ে ধরা পড়ে, অভিজ্ঞতায় ধরা পড়ে। সো সামথিং রং ইন দ্য গলব্লাডার। অনেক হেউ হেউ করে ঢেকুর তুলে, বড় বড় করে ঢেকুর তুললেই অনেকে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারেরা আর্জেন্টাম নাইটিকাম তাড়াতাড়ি চালানোর জন্য ব্যস্ত হয়, কিন্তু গলব্লাডারে পাথর বসে নেই তো। আমার কাছে একটি জুনিয়র ডাক্তারকে দেখাতো, সে আবার আমার খুব দুবেলা বসতো, নিন্দা টিন্দা করতো এরকম। তাকে দেখাতো একজন মৎস্য বিক্রেতা, বহুত দিন আগে, তার এরকম পেটের গণ্ডগোল আর হেউ করে ঢুকুর তোলে। ওই ডাক্তারকে অনেক দিন ধরে দেখিয়েছিল, কিচ্ছু হচ্ছে না। আমি বললাম ইউএসজি করেন আগে। ঠিক লম্বা লাউ কাটলে যেমন ফালি দিয়ে বিচিগুলো দেখা যায়, সেরকম লাইন দিয়ে বিচি দেখা যাচ্ছে। আর এরকম প্রচুর স্টোন দেখা যাচ্ছে। প্রচুর স্টোন যখন এরকম লাইন দিয়ে থাকে, বলতে হবে সেগুলো, বুঝতে হবে পিগমেন্টেড স্টোন, বিলিরুবিন স্টোন। আর কোলেস্টেরল স্টোন একটাই হয় বা দুটো হয় বড়। তখন বললেন আমাকে তো 3 বছর দেখছে উনি গ্যাস অম্বলের চিকিৎসা করছে, তো আপনি বাঁচালেন। অপারেশন করালাম, অপারেশন করিয়ে পরে পাথর দেখাতে এসেছিল, সঙ্গে 1 হাঁড়ি মিষ্টি এনেছিল। তো গল্পটা মনে পড়লো। তো জানতে হবে এগুলো, গলব্লাডার ডিসপেপসিয়া। গলব্লাডার অপারেশন হয়েছে অনেকে জানে না, তারপরে কিন্তু পেটে ডিস্টার্বেন্স থাকে, কারণ বাইল সিক্রেশন কম হচ্ছে, মাছ মাংস বেশি খাচ্ছে, হজম করতে পারছে না, তাকে বলা হয় সার্জিক্যাল ডিসপেপসিয়া। এই সার্জিক্যাল ডিসপেপসিয়া অনেকে জানে না, তো গলব্লাডার অপারেশন বাদ দিয়েছি ডাক্তারবাবু, তারপর এরকম গন্ডগোল হচ্ছে কেন? ডাক্তারও ভাবছে, তোমরাও ভাবছো যে তাই তো, কিন্তু একে বলা হয় সার্জিক্যাল ডিসপেপসিয়া। হ্যাভ ইউ আস্কড দ্য পেশেন্ট what amount of protein foods, animal protein you are taking every day? So surgical dyspepsia, এটাও জানেন অনেক। আমার যে রোগীর কথা আলোচনা করতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম, সেই রোগীর কথা এবারে আমি আসছি। মহিলা, দেখতে সুন্দরী। তো এই ভদ্রমহিলার পেটের গণ্ডগোল, একটু অসুবিধা, এই সমস্যাটা ওনার চলছে। উনিও গ্যাস অম্বল করেই বাজিমাত করতে চাইছিলেন যে ডাক্তাররা আমার গ্যাস অম্বলের ওষুধ দিই। আর আমার ডাক্তাররা যদি গ্যাস অম্বলের ওষুধ দিত, এই সুন্দরী মহিলা বাড়ি গিয়ে তারপরে 1 মাস পরে কিছু হতো না, রাগারাগি করতো। কিন্তু ভালো করে আমাদের জুনিয়র ডাক্তাররা ইন্টারোগেশন করে দেখলো হেভিনেস সেন্সেশন ইন দ্য অ্যাবডোমেন, পেটটা ভার ভার লাগে, সকালের দিকে সন্ধ্যেবেলার দিকে এরকম লাগে। ইউএসজি করা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে, হেপাটোমেগালি, লিভারটা বড় ছিল। আমরা ছবি নিয়ে দেখলাম, গলব্লাডারে কোনো লেখায় দেখলাম ডিস্টারবেন্স নেই। প্লেটটা আমি নিয়ে দেখলাম, প্লেট যদি তুমি না দেখতে জানো, সবসময় লেখার উপরে ভরসা করো, তাহলেও বিপদ। প্লেটটা দেখলাম গলব্লাডারের সাইডে প্রচুর ফুলে আছে, gallbladder is disturbed. So the walls are thickened wall. তার গলব্লাডার ঠিক মতো কাজ করছে না, তার জন্য ওরা ডিস্টারবেন্স হচ্ছে। এখন কথা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আটকায় না। আমরা যেই জন্যে হোমিওপ্যাথিক ডাক্তাররা অনেকে হাতুড়ে ডাক্তারই হোক বা লেম্যান হোক বা বায়োকেমিক কলেজ থেকে পড়েই হোক বা বাড়িতে পারিবারিক চিকিৎসা পড়েই হোক, অনেকেই নীলমণি ঘটক, বনি হোসেন যারা কলেজে পড়েনি, হোমিওপ্যাথির তথাকথিত ডিগ্রি ছিল না, তাদের মতোই ভালো প্রেসক্রিপশান করতে পারে, কিন্তু অন্য জিনিসগুলো পারবে না। রোগ ডায়াগনোসিস, রোগের প্রগনোসিস, রোগের ম্যানেজমেন্ট, কারণ সেই বইপত্র তারা পড়েনি ভালো করে। কিন্তু ওষুধ অনেক সময় তারা ঠিক দিতে পারে, কারণ আমাদের চিকিৎসা এই ডায়াগনোসিসের উপরে সম্পূর্ণ নির্ভর করছে না, ওষুধের সিলেকশানটা।
তো এই ভদ্রমহিলার সিলেকশন যেমন আমি করলাম, অনেকে র্যাশনালি এবং জুডিশিয়াসলি ঠান্ডা মাথায় তার মনস্তাত্ত্বিক অ্যাকুমেনিক মাইন্ড দিয়ে যদি চিন্তা করে তাহলে ওষুধ সিলেকশন করতে পারবে। ওনার সিলেকশন আসলো উইন্ড ফ্লাওয়ার। উইন্ড ফ্লাওয়ার কেন আসলো? ওপেন এয়ার পছন্দ করে, উনি খোলামেলা ওপেন এয়ার পছন্দ করে, এবং মাইল্ডনেস, ওনার মন সুন্দর, ভদ্রমহিলা দেখতেও সুন্দর, মনও সুন্দর, রাগটা খুব একটা নেই। তাহলে ডিস্টারবেন্স ওভার দ্য গল ব্লাডার, মাইল্ড টেম্পারামেন্ট, প্রেফার্স ওপেন এয়ার, এবং 3 বার করোনা ভ্যাকসিন দিয়েছে, আর চোখে মাঝে মাঝে আমদানি হতো। এগুলো সাইকোসিসকে ইন্ডিকেট করে, সাইকোসিসকে ইন্ডিকেট করে। বংশে হাইপার টেনশন ছিল। করোনা ভ্যাকসিন অনেকবার নিলে সেটা যে স্টেজ শরীরের মধ্যে একটা ব্যাড রিপারকেশন করে তাকে বলা হয় ভ্যাকসিনোসিস। এবং এটা প্রথমেই আমাদের জানিয়ে দিয়ে গেছে ডক্টর জেমস ক্রম্পটন বার্নেট অব লন্ডন, যে এই কন্ডিশন কিন্তু বারবার ভ্যাকসিন নিলে শরীরের মধ্যে একটা ব্যাড এফেক্ট হতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যাকসিনোসিস। এবং ডক্টর বার্নেটের একটা বই আছে, তার নামই হলো ভ্যাকসিনোসিস, অ্যান্ড দ্যাট বিলংস টু সাইকোটিক মায়াজম। সো দিস জেন্টেল লেডি belongs to psychotic miasm, and the patient is hot, prefers open air, mild temperament, disagree to fatty foods, indicates wind flower. আমরা জিগ দেখলাম, কিন্তু জিপটা অতটা আমরা ড্রাই পেলাম না, কিন্তু ম্যাটার্স লিটল। একটা জিনিসের উপরে আমাদের কোনো ফিক্সড আইডিয়া থাকা উচিত না। অ্যাটেনশন ইন অবজার্ভিং, সাউন্ড সেন্সেস সব কিছু থাকবে, বাট ফ্রিডম ফ্রম প্রিজুডিস। হ্যানিম্যান বলেছে যে প্রিজুডিস থাকা উচিত না অ্যাপোরিজম 84-এ। তাই জিভ ড্রাই না হলে পালসিটল দেবো না, এমন কোনো প্রিজুডিস থাকা উচিত না। সবসময় মনে রাখতে হবে যে এই শীত বেশি না হলে এটা দেবো না, রাগ বেশি না হলে এটা দেবো না, কারণ অনেকগুলো সিমটমের মধ্যে সেইটাই একটা সিমটম, আরও 10টা সিমটম তো আমার করেসপন্ড করছে। জিভটা দেখাও। জিভ অতটা আমরা ড্রাই দেখছি না, ড্রাই বরং দাঁতের দাঁত একটু ময়েস্ট আছে। তাহলে মার্কুরিয়াসের মতন জিভ হলে আমরা শুধু জিভটাই তো দেখে মার্কুরিয়াস দিতে পারি না। যেখানে রোগী অ্যাম্বিথার্মাল নয়, বলছে হট পেশেন্ট, রোগী ক্লোজড রুম পছন্দ করে না, প্রেফার্স ওপেন এয়ার, পালসিটা অর উইন্ড ফ্লাওয়ার হ্যাজ অ্যাকশন ওভার দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজঅর্ডার্স, স্পেশালি গলব্লাডার, হেপাটোবিলিয়ারি সিস্টেম, অ্যান্ড সাইকোটিক ম্যানিফেস্টেশনস, হিস্ট্রি অফ ভ্যাকসিনেশন, মাইল্ড টেম্পারামেন্ট। কান্না পায় সহজে কান্না পায় না। So all other symptoms, including the mental one, I do like to prescribe Pulsatilla. And Pulsatilla also covers the physical makeup of the patient. Pulsatilla, Calcarea carp, these are the medicines, handsome, gentle, and nice-looking woman. So let's see the result. I shall share with my friends. Mrs. Chumki, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কেসটা তোমার পারমিশন নিয়ে আমি ভিডিও করলাম।